হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম এবং আদাব জানাচ্ছি। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম বয়সীদের ভিতরে কোমর ব্যথার আসলে ইদানিং প্রবণতাটা কেন? ইদানিং আমরা লক্ষ্য করে যাচ্ছি যে বা লক্ষ্য করছি যে আমাদের কাছে অনেক ধরনের রুগী আসছে যাদের কোমরে ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ের দিকে নেমে যাচ্ছে এবং সেটা খুব কম বয়সী, বিশেষ করে 20 থেকে 40-এর ভিতরে যে মানুষগুলা, এই মানুষগুলোর ভিতরেই এই প্রবণতাটা বেশি। সেটা পুরুষ হোক মহিলা হোক, মানে মোট কথা হচ্ছে যে কম বয়সীদের ভিতরে কোমর ব্যথার প্রবণতাটা কেন বেশি। দেখেন, বিশেষ করে আমরা যারা কম বয়সী মানুষ তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা কাজকর্ম করে থাকি। যেমন মহিলারা কী করেন, সামনের দিকে ঝুঁকে কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন, তাই না? তারপর হচ্ছে যারা ইয়াং তারাও কিন্তু সামনের দিকে ঝুঁকে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাতে হয় কি, তাতে ভারী জিনিস উত্তোলন করতে হয় অথবা নিচে বসে কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে একদম সবসময় আমরা কিন্তু কাজ করে থাকি। কাজ করার ফলে হয় কি, সঠিকভাবে কোমরের ব্যবহার না থাকার কারণে এবং কোমরের যে স্পাইনের যে মুভমেন্ট, সামনে ঝুঁকা, পিছনে ঝুঁকা, ডানে বায়ে ঝুঁকা, এগুলো ফ্লেক্সিবিলিটি না থাকার কারণে যেটা কন্টিনিউয়াসলি সামনের দিকে ঝুঁকার কারণে মানে কোমরের যে পিছনের যে মাসল, টেন্ডন, লিগামেন্ট, ডিস্ক, এটার উপর একটা অতিরিক্ত চাপ পড়ে, মানে আলটিমেটলি মাসল উইক হয়। কন্টিনিউয়াস চাপ হওয়ার কারণে মাসল উইক হয়। তখন একটা সময় কি হয়, উইকনেস থেকে কিন্তু মাসেলের যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা এই কোমর ব্যথাটা হয়। তখন হয় কি, এটা যদি কোমরে থাকে, অনেক সময় কোমর থেকে যদি ডিস্কে চলে যায়, তখন কোমর থেকে ব্যথাটা কি হয়, পায়ের দিকে চলে যায়। এবং ব্যথার ধরন কীরকম, শিনশিন করা, ভারী হয়ে আসা, অবশ হয়ে আসা, কিছুক্ষণ হাঁটতে পারে না অথবা শুয়ে থাকলেও অনেকের ব্যথা বাড়তে পারে। তার অর্থ আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে, মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল কারণেই কোমরের সবচেয়ে বেশি আমরা কম বয়সীদের ভিতর পেয়ে থাকি। এখন আসেন এটা আমরা কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি কী কারণ হয়েছে। এটা মাসেল স্পাজমের কারণে হয়েছে, নাকি আপনার এটা টেন্ডনে কোনো প্রবলেমের কারণে হয়েছে, নাকি ডিস্কের কোনো প্রবলেমের কারণে হয়েছে, নাকি ডিস্ক প্রলাপস হয়েছে, নাকি আপনার ডিস্ক প্রলাপস থেকে নার্ভ রুট কম্প্রেশন হয়েছে। এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? প্রথমে আমরা রোগীর হিস্ট্রি শুনি, রোগী কী ধরনের কাজ করে, কী ধরনের প্রফেশনের সাথে সে ইনভলভমেন্ট, এগুলো আমরা ভালোভাবে প্রপারলি অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে আমরা কী করি, রোগীর একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি। লাইক রোগীর আমরা এসএলআর দেখি, মুভমেন্ট দেখি, মাসল দেখি। এগুলো দেখার পরে আমরা যদি বুঝতে পারি যে রোগীর কনফার্ম ডায়াগনোসিস হচ্ছে এইটা, যে রোগীর এই প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমরা ওইভাবে চিকিৎসায় আগাই। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এক্সরে, এমআরআই বা অন্যান্য প্যাথোলজিক্যাল যদি কোনো টেস্টের প্রয়োজন হয় আমরা সেটা করতে পারি, যদি রোগীর দরকার হয়। আর রোগীর দরকার না হলে আমরা সাধারণত ফিজিক্যাল অ্যাসেসমেন্টের উপরে অনেকটা নির্ভর করে থাকি। এরপরে আসেন যে আসলে রোগীর ট্রিটমেন্টটা কী। ট্রিটমেন্ট হচ্ছে আসলে অপারেশনবিহীন সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি। এর ভিতরে আমরা কি করি, ফার্স্ট অফ অল যেহেতু এটা মেকানিক্যাল কারণ হয়েছে, আমি আবারও বলি, মেকানিক্যাল কারণে মূল ট্রিটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি। এখানে আমরা কি করি, এখানে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে রোগীর বিভিন্ন ধরনের এজেন্ট ইউজ করে, লাইক অফ ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি, মেকানিক্যাল থেরাপি। মানে যে মাসেলটা তার ইঞ্জুরি হয়েছে, মাসেল স্পাজম হলো, এখানে আমরা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছি, রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে দিচ্ছি, যাতে তার ওই মাসেল অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে। এরপরে ধাপ হচ্ছে আমরা ওইখানে কী করি, আমরা সেখানে হচ্ছে মাসেল পাওয়ারটা বাড়াই। তার অর্থে প্রথমে হচ্ছে অক্সিজেন নিউট্রিশন বাড়াইতে হবে, মাসেল পাওয়ার বাড়াইতে হবে, মুভমেন্ট রিস্টোর করতে হবে। এটার জন্য আমরা বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি, এগুলো আমরা ইউজ করে থাকি। এরপরে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশনস। তার অর্থ হচ্ছে আপনি যেই সঠিক এতদিন যেভাবে চলছেন সেটা ভুলভাবে আমরা যদি সঠিকভাবে আমরা আপনাদেরকে বুঝাইতে পারি যে হ্যাঁ, আপনার সিস্টেমেটিক লাইফ লিড করতে হবে, তাহলে আপনি যদি ডিসিপ্লিন মানেন তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন। আসলে এটাই হচ্ছে মূল কারণ। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে কম বয়সীরা আসছে, স্যার আমরা দীর্ঘদিন থেকে কোমর ব্যথায় ভুগছি, কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। এর কারণ হচ্ছে আসলে সঠিক চিকিৎসাটা নিতে হবে। সঠিক চিকিৎসাটা আপনি যদি নেন তাহলে আপনি ইজিলি আপনি ভালো থাকতে পারবেন। আর আরেকটা বলি, সেটা হচ্ছে যে ব্যথার ওষুধ যে আপনি খাবেন, সবসময় ব্যথার ওষুধ কিন্তু সব রোগের সমাধান না। কারণ হচ্ছে যে ব্যথার ওষুধ যদি আপনি মুখস্থ ব্যথার ওষুধ খেয়ে থাকেন তাহলে যে সমস্যাটা ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে আপনার ব্যথার ওষুধে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সো ব্যথার ওষুধ খাওয়ার সময় একটু সাবধান। আবার অনেকে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি মুখস্থ। ক্যালসিয়ামের অভাবে আপনার যদি কোমর ব্যথা হয়ে থাকে তাহলে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি, কিন্তু যদি ক্যালসিয়ামের অভাবে আপনার কোমর ব্যথা না হয় তাহলে কি আপনি ক্যালসিয়াম খাবেন? কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা সবসময় মনে রাখি সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং নিয়মকানুনের মাধ্যমে আপনাকে সুস্থ হতে হবে। এরপরও যদি আপনারা মনে করেন যে কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমি ডক্টর প্রিয়েল শাহ প্রীতম, এসপিআরসি ক্লিনিক, বাইপাস রোড, রামগঞ্জ, লক্ষ্মীপুর, দীর্ঘ 15 বছরের উপরে প্র্যাকটিস করি। আপনারা ইচ্ছে করলে এখানে সিরিয়াল নিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সকলকে।